sisters and brothers of America. সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ব্যাস শুধু এই 5টি শব্দ পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড রিলিজনে আসা 7,000 মানুষকে উঠে দাঁড়িয়ে 2 মিনিট অবধি হাততালি দিতে বাধ্য করেছিল। আর ওই হাততালির শব্দ আজও স্বামী বিবেকানন্দের জ্ঞান আর তার আদর্শের সাক্ষী হয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দ যে ইংরেজদের গোলামির বেড়াজালে বাঁধা হিন্দুস্তানের যুব সমাজকে বলেছিল, ওঠো, জাগো, আর ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যকে পূরণ করতে পারছো। আর এই কথাটা তখন হিন্দুস্তানের লাখ লাখ কোটি কোটি যুবক যুবতীদের স্বপ্নকে পূরণ করবার উৎসাহ জুগিয়েছিল, তাদের মনোবল বাড়িয়েছিল, আর আজও বাড়িয়েই চলেছে। কিন্তু বলে না, জীবন প্রত্যেকের পরীক্ষা নেয়। তো আমাদের স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ এর থেকে মুক্তি পাননি। জীবনে সে প্রত্যেকটা জায়গা থেকে ঠোকর খেয়েছে, লোকেদের কুকথা শুনেছে, না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে, কিন্তু তবু সে দমে যায়নি। আর ভাবতে অবাক লাগে প্রত্যেকটা কষ্টকে সহ্য করেও কিভাবে সে তার মন আর মস্তিষ্ককে কাবু করেছিল, আর কিভাবে সে ভেঙে গিয়েও নিজেকে গড়ে তোলে। তো বন্ধু, চলো আজ জানি আমাদের স্বামী বিবেকানন্দের দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ। 12ই জানুয়ারি 1863 ভারতের মাতৃভূমিতে সে জন্মেছিল, যে আমাদের ভারতবর্ষের ইতিহাসের গৌরব, আমাদের বেদ পুরাণ উপনিষদের সুগন্ধকে সারা বিশ্বের আকাশে ছড়িয়ে দিয়েছিল। আর এটা কেউ ছিল না, বরং স্বামী বিবেকানন্দ ছিল, যে কলকাতার বাঙালি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিল। কিন্তু তার পিতা বিশ্বনাথ দত্ত আর মা ভুবনেশ্বরী দেবী ছোটবেলায় তার নাম নরেন্দ্রনাথ দত্ত রেখেছিল, আর সবাই তাকে ভালোবেসে নরেন বলে রাখত। আর নরেনের পরিবারে কোনো জিনিসের কমতিও ছিল না, কেননা নরেনের মা একজন ধার্মিক মহিলা হবার সাথে সাথে একজন ভালো স্ত্রীর ভূমিকাও পালন করতেন, আর ঘরের পুরো দায়িত্ব সামলে নিত। আর নরেনের পিতা কলকাতার হাইকোর্টে কাজ করত, আর নরেনের দাদু সে সংস্কৃত আর পার্সিয়াতে মহাজ্ঞানী ছিল। আর তিনি 25 বছর বয়সেই সাধু সন্ন্যাসীদের মতো জীবন ধারণ করে নিয়েছিল। মানে আধ্যাত্মিক আর জ্ঞান, এই দুটো সম্বন্ধ নরেনের স্বামী বিবেকানন্দ হবার আগেই জুড়ে গেছিল। আর এটাই কারণ ছিল নরেনের শৈশবকালে আধ্যাত্মিক জ্ঞান নিয়ে চর্চা আর নতুন নতুন জিনিস শেখাতে সে নিজেকে ব্যস্ত রাখা, আর তার মাতা পিতার কাছ থেকে অন্যের কথা শোনা, তাদের সাহায্য করা, তাদের ভালোবাসা, এগুলো সে শিখেছিল। কিন্তু ধনী গরিব আর হিন্দু মুসলিমের মধ্যে ভেদ বিভাজন সে বুঝতে পারত না। যেমন একবার নরেন তার পিতার অফিসে রাখা হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা দুটো চুরুট দেখে সেগুলোকে বের করে আলাদা আলাদা করে পান করে দেখে, আর একটা ছোট্ট বাচ্চাকে এইসব করতে দেখে তার পিতা কিছু বলবে তার আগেই নরেন বলে, হিন্দু আর মুসলিম এই দুজনের চুরুট একই ধরনের। আর যেটা শুনে নরেনের পিতা তার মুখের ওপর আর কিছু বলতেও পারল না, আর সে বলতেও বাকি, কারণ নরেন তো 100% খাঁটি কথা বলেছিল। আর এরপর তার পরিষ্কার মনের পরিষ্কার ভাবনাকে নিয়ে সন 1871 মাত্র 8 বছর বয়সে নরেন মেট্রোপলিটিয়ান ইনস্টিটিউটে পড়বার জন্য যায়, আর সন 1878 প্রেসিডেন্সি কলেজে তার পড়াশোনাকে জারি রাখে। ছোটবেলা থেকেই নরেন মিউজিক আর পড়াশোনায় অনেক বাইট ছিল। আর শুধু তাই নয়, এই দুটো জায়গাতেই নরেন খোলা মনোভাবকে প্রকাশ করা এবং সেগুলোকে বোঝা এবং বোঝানো কিছু বন্ধুকে পাশে পায়। যেমন যখন মেট্রোপলিটিয়ান ইনস্টিটিউটে নরেন পড়াশোনা করছিল, তখন সেখানকার হেড ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সে সময় তিনি বিধবা মহিলাদের 3য়বার বিয়ে করবার স্বাধীনতা পাইয়ে দিয়েছিলেন। কিন্তু নিজের ভাবনার সীমাকে বাড়ানোর জন্য নরেন বই পড়তে খুব পছন্দ করতেন, আর সে সময় সে ধর্মীয় গ্রন্থ, ইতিহাস, গীতা, রামায়ণকে পড়ছিল। আবার অন্যদিকে ডেভিড হিউম, জোহান গটলিব ফিচ ওয়েস্টার্ন ফিলোসফি, হিস্ট্রি, স্পিরিচুয়ালিটির বই পড়ছিলেন, যার ফলে তার মনে ভগবানকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরতে শুরু করে। আর হয়তো এই কারণেই সে আলাদা আলাদা মিশন আর সমাজের সাথে জুড়েছিল। যেমন কেশবচন্দ্র সেনের নববিধান, যেখানে এটা বলা হচ্ছে
প্রত্যেকটা ধর্ম সত্যি, দ্য মিশন অফ ব্রহ্ম সমাজ, যেখানে মানা হচ্ছে অন্ধবিশ্বাসে নয় বরং নিজের ভাবনাকে বিশ্বাস করো, একটা ভগবানকে মানো, আর সারা বিশ্বে সহনশীলতা আর ভাইচারা বজায় রাখো। আর দ্য ফ্রিমেসন আর ওয়েস্টার্ন ইস্যু ট্র্যাডিশন মানে ওয়েস্টার্ন আধ্যাত্মিকের মিশনে তারা পার্টিসিপেট করে। আর পড়াশোনার সাথে সাথে তার চিন্তাযুক্ত মনে উত্তর না পাওয়া প্রত্যেকটা আধ্যাত্মিক প্রশ্নের জবাব সে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাথে দেখা করার পরই পেয়েছিল। কারণ যখন নরেন শ্রী রামকৃষ্ণকে বলল, আচ্ছা আপনি কি ভগবানকে দেখেছেন, তখন শ্রী রামকৃষ্ণ উত্তরে বলল, হ্যাঁ আমি দেখেছি, আমি ভগবানকে ঠিক পরিষ্কার সেইভাবেই দেখেছি যেমনটা আমি তোমাকে দেখতে পারছি, কিন্তু তাও তাকে আমি আরো গভীর অর্থে দেখেছি। শ্রী রামকৃষ্ণ নরেনকে ভগবানের সাথে মিলিয়ে দেন, আর যার পর থেকে নরেন তাকে তার গুরু মানতে শুরু করে। কিন্তু তার জীবনের একটা অধ্যায়ের যেখানে আলোর ছটা ছিটিয়েছিল, আবার সেখানে আর একটা অধ্যায়ে সন 1884 সময় যখন নরেন 21 বছরের ছিল আর তার পড়াশোনাও শেষ হয়নি, তখন তার বিয়ে কমপ্লিট করবে, ঠিক সেই সময় তার পিতার মৃত্যু হয়। আর তখনই তার জীবনে গভীর অন্ধকার জেগে বসে। অন্যের দুঃখকে তুমি ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সেই দুঃখকে অনুভব করবে। হয়তো নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার জন্য হয়তো তাকে জীবনের এই কাটা ভরা রাস্তাটা পার করতেই হতো। মানে তার বাবার মৃত্যুর পর নরেন বুঝেছিল যে দরিদ্রতা কি হয়। খিদের যন্ত্রণায় ছটফট করার পর তিনি বুঝেছিলেন যে খিদে জিনিসটা আসলে কি। নিজের পরিবারের মাথা থেকে ঋণের বোঝা নামানোর জন্য তিনি যখন চাকরির খোঁজে বাইরে গেলেন, তখন তিনি বুঝলেন একটা অফিস থেকে আরেকটা অফিসে, আর তারপর আরও একটা অফিসের দরজায় দরজায় ঘোরা কি হয়, আর ধাক্কা খাওয়া কাকে বলে। নিজের জীবনের এই নতুন পর্বে কেউ তার সাথ দিচ্ছিল না। তার পরিবারের লোকজনেরা জমি জায়গার ভাগাভাগি নিয়ে গন্ডগোল শুরু করে দিয়েছিল, আর এই সময় তার সমস্ত আশা ভাঙতে শুরু করে। আর ঠিক তখন তাকে শ্রী রামকৃষ্ণ পরমহংসজি পথ দেখিয়েছিলেন, আর তার ভগবানের উপর থেকে যে বিশ্বাস উঠে যাচ্ছিল সেই বিশ্বাসকে আরো মজবুত করেছিল। একদিন যখন নরেন শ্রী রামকৃষ্ণকে তারই জন্য পুজো করার কথা বলেন, তখন শ্রী রামকৃষ্ণ তাকে নিজে গিয়ে পুজো করার পরামর্শ দেন। যখন নরেন কালীমায়ের সামনে গিয়ে পৌঁছায়, তখন সে তার কষ্ট থেকে বেরিয়ে আসার উপায়ের বদলে মায়ের কাছে বিবেক মানে জ্ঞান আর বৈরাগ্য মানে দুনিয়ার মোহমায়ার থেকে উপরে ওঠার বর চান। আর এটাই সেই দিন ছিল যেদিন তিনি পুরোপুরিভাবে আধ্যাত্মিক জাগ্রতাকে লাভ করেছিলেন। আর তারপর তিনি তার পরিবারের জন্য সারাদিন কাজ করে দুবেলা অন্ন জোগাড় করতেন, কিন্তু রাত হলেই তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণর কাছে গিয়ে তার শিষ্যদেরকে প্লুটো, অ্যারিস্টটল, বুদ্ধ, হেগেলের মতো বিশেষ ব্যক্তিদের জীবনী পড়ে শোনাতেন। কিন্তু খুব তাড়াতাড়ি তার জীবনে আরও একটি মোড় এসেছিল, যখন 16ই আগস্ট 1886-তে তার গুরু মানে শ্রী রামকৃষ্ণজি যখন এই দুনিয়া ছেড়ে চলে যান, তখন নরেন আবারও একলা হয়ে পড়েন। কিন্তু এইবার তার উপর বাকি শিষ্যদেরও দায়িত্ব ছিল, আর এই জন্য তিনি এই শিষ্যদের সাথেই থাকতে শুরু করে দেন। আর যেখানে উনি থাকতেন পরবর্তীকালে ওই জায়গাটাকে রামকৃষ্ণ মঠ বলা হলো। আর এরপর 1886 সনে মঠ থেকে বেরিয়ে ভারতের সমস্ত জায়গায় গিয়ে সেখানকার মানুষদের বোঝা, তাদের দুশ্চিন্তা, কষ্টকে বুঝতে থাকলেন। আর নিজে নিজে শপথ নিলেন যে এই দেশ আর এই দেশের সমস্ত লোকের ভালোর জন্য তিনি তার পুরো জীবনকে উৎসর্গ করে দেবেন, আর যে করেই হোক তাদের দুঃখ কষ্টকে দূর করেই ছাড়বেন। আর এভাবেই 5 বছর মানুষের জন্য নিজের দামি সময় দিয়ে মানুষের সাহায্য করে কিভাবে সময় কাটলো সেটা স্বামী বিবেকানন্দ নিজে পর্যন্ত জানতে পারল না। একদিন তিনি শিকাগোতে হওয়া ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন পার্লামেন্ট অফ রিলিজিয়াসের বিষয়ে জানতে পারলেন। আর স্বামী বিবেকানন্দ সেখানে গিয়ে ভারতকে হিন্দুত্ব আর তার গুরু শ্রী রামকৃষ্ণর ফিলোসফি আর তার বেদান্তকে লোকেদের সামনে রিপ্রেজেন্ট করার কথা ভাবলেন। বেদান্তের সারকে আমরা একটা লাইন অহম ব্রহ্মাস্বামী তামচা বুঝতে পারি, যার মানে ভগবান আর মানুষ একই। যেমন হিন্দুইজম, ইসলাম বা খ্রিস্টানিটি, এই ধর্মগুলিতে ভগবান সেন্টার্ড অ্যাপ্রোচ হয়ে থাকে। আমরা ভগবানকে খুঁজি, তাদের জন্য পূজা করি,
কিন্তু সেখানে বুদ্ধিজম আর জৈনিজমের মতো ধর্মতে ভগবানকে খোঁজার বদলে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সত্যিটাকে খুঁজে বার করতে হয়। মানে এটা হিউম্যান সেন্টার্ড অ্যাপ্রোচ হয়ে থাকে। আর বেদান্ত ওই ধর্ম যেটা গড সেন্টার অ্যাপ্রোচ আর হিউম্যান সেন্টার্ড অ্যাপ্রোচকে মিলিত করে দেয়। মানে যখন আমরা ভগবানকে খুঁজি তখন আমরা আমাদের ভেতরের সত্যিটাকে খুঁজে পাই, আর যখন আমরা ভেতরের সত্যিটাকে খুঁজে পাই তখন আমরা ভগবানকে খুঁজে পাই, কেননা দুজনেই তো একটাই জিনিস। আর এটা বোঝাতে স্বামী বিবেকানন্দ 31শে মে 1893 শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হন, আর যার জন্য তার শিষ্যরা যে কোনোভাবে টাকা উপার্জন করে তাকে দিয়েছিল। আর তোমরা জানো কি, এই সময় স্বামী বিবেকানন্দ এই নামটিও পেয়েছিলেন, যেটা তাকে ক্ষেত্রীর মহারাজা অজিত সিং দিয়েছিল, যার সংস্কৃত মানে দাঁড়ায় বিবেক মানে জ্ঞান, আর আনন্দ মানে সুখ। আর এর আগে বিবেকানন্দ নিজেকে সচিতানন্দ নামে বলতেন। শিকাগো সফরে তিনি জাপান, চায়না, কানাডা পেরিয়ে পৌঁছায়। কয়েকজন বাজে লোকেরা স্পিচ না দিতে পারে সেই প্রচেষ্টাও করে। 11 সেপ্টেম্বর 1893 তিনি পার্লামেন্ট অফ রিলিজিয়াসের মঞ্চে গিয়েই ছাড়ে। আর যখন সে আমার আমেরিকা ভাই ও বোনেরা দিয়ে স্পিচ শুরু করেন, Sisters and brothers of America, তখন ওখানে থাকা 7,000 লোকেরা 2 মিনিট অবধি স্ট্যান্ডিং ওভেশন দেন আর তালি বাজাতে থাকেন। সেখানে তিনি বেদান্তের সিদ্ধান্ত আর হিন্দুত্ববাদের বিষয়ে মানুষকে বলে। সেই সময়কার নিউ ইয়র্ক ক্রিটিকের স্বামী বিবেকানন্দের স্পিচের বিষয়ে ঠিক এরমভাবে লেখা হয়েছিল, কয়েকজন অনেক ভালো ভাষণ দিল, কিন্তু একজন হিন্দু সন্ন্যাসীর মতো কেউ বলতে পারেনি তারা তার পুরো ভাষণটাকে ছাপে। আর তার কথা শুনে ওখানকার লোকেদের মধ্যে যে ছাপ পড়েছিল সেটা আমি আমার ভাষাতে বলে বোঝাতে পারবো না, আর এটা সম্ভবও না। আর স্বামী বিবেকানন্দ এই ভাষণের পর সে থামলও না। সে 4 বছর ধরে ইউএস আর ইউকেতে তার ফিলোসফি, তার বিলিভের ওপর ভাষণ দিয়ে লোকেদের জাগ্রত করার চেষ্টা করে গেছে। আর এভাবে সে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কেরও স্থাপনা করেছিল। আর এরপর সে যখন 1897 ভারতে ফিরে আসে, তখন সে ভারতবর্ষের মানুষের ভালোবাসা আর প্রশংসা দুটোই পেয়েছিল। কলকাতার অনেক জায়গায় ভাষণ দেওয়ার পর 1 মে 1897 বেলুড় মঠের পাশে রামকৃষ্ণ মিশন শুরু হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল লোকেদের কর্মযোগের ওপর বাঁচতে শেখানো আর তাদের সাহায্য করা। আর এটা বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ এটাও বলতো, তুমি গীতা পড়ার থেকে ফুটবল খেলে স্বর্গের নিকট আসতে পারবে। মানে এটা নয় যে সে গীতা পড়তে বারণ করেছেন, আসলে তিনি বলেছেন শুধু গীতা মুখস্থ করে বা গীতাকে আউড়ে কিচ্ছু হবে না, বরং তার জায়গায় যদি তুমি ফুটবল খেলো তবে তুমি কর্ম করছো, আর কর্ম করা শুধু গীতা মুখস্থ করার থেকে অনেক ভালো। এছাড়াও ছুত অছুতকে শেষ করা, ইন্টারকাস্ট ম্যারেজকেও ততটাই সাপোর্ট করলো যতটা সে নবযুবকদের আগে এগিয়ে যেতে করে। কিন্তু এই সব কিছুর পর একটা খারাপ খবর আসে, যখন তার বয়স ছিল 39 মানে 39। সে তখন এটা জানতে পারে যে তার অ্যাজমা মানে হাঁপানি রোগ ধরা পড়েছে, আর এরপরই তার স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে শুরু করে। বেলুড় মঠে থাকার সময় সে এই কথা বুঝতে পারে যে সে 40 বছর অবধি আর জীবিত থাকতে পারবে না। এই জন্য সে ওই মঠের বড় সাধুকে এটা বলে দিল তাকে তার অন্তিম সংস্কার ওই মঠের নিচে যেন করা হয়। সবাই তার জন্য অনেক দুঃখী হয়েছিল, কিন্তু যেটা হবার ছিল সেটাকে কে আটকাতে পারে। আর তাই দেখতে দেখতেই 4 জুলাই 1902 স্বামী বিবেকানন্দ এই দুনিয়া থেকে চলে গেলেন। যদি কিছু রেখে গিয়েছিলেন তা হলো তার শেখানো আদর্শ আর জ্ঞান, আর যা আজও ভারতীয়দের মনে বেঁচে আছে, আর যেটা মানুষকে আজও একজন ভালো মানুষ, ভালো জীবন এবং আগে এগিয়ে যাবার প্রেরণা জুগিয়েছে। এপিজে আব্দুল কালাম স্যার স্বামী বিবেকানন্দের বিষয়ে একটা স্পিচে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলতেন, আমার নাম বড় হওয়ার দরকার নেই, আমার ভাবনাটাকে আমি বড় বানাতে চাই, যাতে মানুষ সেটা বুঝতে পারে আর যাকে পালন করে সুখী জীবন কাটাতে পারে। এরকমই ছিল আমাদের সকলের স্বামী বিবেকানন্দ। এখন বন্ধু, তুমিও যদি তার লাইফ থেকে একটু ইন্সপিরেশন পেয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে এটা অবশ্যই জানতে চাইবো ভিডিওটা তুমি
পুরোটা দেখেছো কিনা। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, ভিডিওটি শেয়ার করে দিও তোমার প্রিয়জনের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।